তুলিকা ভালোবাসতো আর্মির এক কমান্ডো অমৃতকে। দীর্ঘ 4 বছরের সম্পর্কের পর এক ট্রেন যাত্রার সময় অমৃত প্রপোজ করে তুলিকাকে। তবে তাদের এই সুন্দর মুহূর্ত তখনই নষ্ট হয় যখন তাদের ট্রেনে হামলা করে এক ভয়ঙ্কর ডাকাত দল, যাদের মধ্য থেকে একজনের কুনজর পড়ে তুলিকার উপর এবং তার হাতেই খুন হয় সে। প্রেমিকার এই মৃত্যু চোখের সামনে দেখে অমৃতের ভেতরকার দানব জেগে ওঠে। একজন ওয়েল ট্রেন্ড এনএসজি কমান্ডো যখন সহিংসতার রাস্তা বেছে নেয়, তখন সে কতটা ভয়াবহ হতে পারে সেটাই দেখবো আজকের গল্প কিলে, যেটা ইন্ডিয়ান অ্যাকশন জনরাতে ইতিমধ্যেই বেশ নাম করেছে। চলুন তাহলে আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। ऐसा कौन मारता है बे? हम 4 को मारे थे तुम्हारे, तुम 40 को मार दिया हमारे खानदान के। रक्षक नहीं हो, राक्षस हो तुम, राक्षस। গল্পের শুরুতেই আমরা ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি গার্ডের একটা ফোর্স দেখতে পাই, যারা তাদের 10 দিনের মিশন শেষ করে আজ ফিরেছে। তো বেশ অনেক দূরের যাত্রা শেষ করে তারা তাদের ক্যাম্পে ফিরে আসে। সবাই যার যার মতো গাড়ি থেকে নামছিল। সেই সময় ক্যাপ্টেন বীরেশ তার বন্ধু ক্যাপ্টেন অমৃতকে ডাকে আর বলতে থাকে, ভাই তাড়াতাড়ি আয় তো, এই 10 দিন ধরে খাওয়া দাওয়া পরিষ্কার থাকা সব ভুলে গিয়েছিলাম, তাই একটু তাড়াতাড়ি আয়, ওয়াশরুমে যাব, পরিষ্কার হব। অমৃত তখন বীরেশের কাছে এসে বলে, হ্যাঁ তাই তো, তোর বডি থেকে তো বাজে স্মেল আসছে। তো এরপর বীরেশ অমৃতকে মজা করে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার বডি থেকে তো ফুলের সুঘ্রাণ আসছে তাই না? তো এই নিয়েই তারা দুইজন হাসাহাসি করতে থাকে। এরপর দুজনেই ভেতরে এসে নিজেদের আইডি কার্ড দেখায় আর তাদের রুমে চলে যায়। তখনই দেখা যায় বীরেশ তো এসেই তার ফোন নিয়ে শুয়ে পড়েছে। তখন অমৃত তার ঘরে আসে আর তার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে থাকে। সেই সময় বীরেশ তাকে বলে, আরে তুই এখনই তুলিকাকে কল কর, তোর সাথে কথা বলার জন্য বেচারি অপেক্ষা করছে, খুব আর্জেন্ট, তাড়াতাড়ি তোর মোবাইলটা চেক কর। তো এই অমৃতের গার্লফ্রেন্ড হচ্ছে তুলিকা। তুলিকা আর অমৃতের আজ 10 দিন ধরেই কোনো কথা হচ্ছে না, কারণ এই মিশনের প্রয়োজনে অমৃতকে ফোন অফ রাখতে হয়েছিল। তো বীরেশের কাছ থেকে এই কথা শুনেই অমৃত দ্রুত তার মোবাইলটা অন করে। তখনই দেখতে পায় একসাথে তুলিকার অনেকগুলো মেসেজ এসে ভরে গেছে আর সবশেষে একটা ভয়েস নোট এসেছে। তো সেখানে তুলিকা অমৃতকে বলে, অমৃত তুমি কোথায়? বাবা আমার এঙ্গেজমেন্ট ঠিক করেছেন আর আমি সেটা করতে চাই না, আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে আমি এবার কি করব? আর তুমি কোথায় বলো তো? এতদিন ধরে কোনো খবর নেই, তুমি কবে আসছো বলতে পারবে? আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আগামীকালই আমার এঙ্গেজমেন্ট, তুমি প্লিজ আমার মেসেজ দেখা মাত্রই কল করে কিছু জানাও। তো এরপরই অমৃত অস্থির হয়ে তুলিকাকে কল করে আর বলে যে সে খুব দ্রুতই তার কাছে আসছে। তুলিকারা থাকতো রাঞ্চিতে, তাই সে এবার তার বন্ধুকে নিয়ে রাঞ্চির উদ্দেশ্যেই রওনা দেয়। এদিকে দেখা যায় অনেক গাড়ি বহর নিয়ে তুলিকাদের পুরো ফ্যামিলি একটা বিশাল হোটেলের সামনে এসে থামে। দেখা যায় তুলিকা লাল জোড়া পরে অনেক সুন্দর করে সেজে আছে, কিন্তু তার মনটা খারাপ। আর সেখানে আমরা তার ছোট বোন অহনাকেও দেখি, যেখানে অহনা তুলিকাকে বলে, দিদি তুমি কেন এই এঙ্গেজমেন্টটা করতে চাইছো? আমি জানি এতে তোমার মন থেকে সম্মতি নেই, তাহলে এটা করার কি কারণ? তো অহনা জানতো যে তুলিকার সম্পর্ক আছে অমৃতের সাথে, এজন্যই সে তার বোনকে এইসব কথা জিজ্ঞেস করতে থাকে। তুলিকা তখন বলে, আমাকে যার সাথে খুশি তার সাথেই এরা এঙ্গেজমেন্ট করাক, কিন্তু বিয়ে তো আমি অমৃতকেই করব, তাই এত চিন্তা করিস না। তো সেই সময় তুলিকার মা এসে তাকে গাড়ি থেকে নামায় আর সবাই মিলে ওই হোটেলের ভেতর প্রবেশ করে। এখানেই আজ তার এঙ্গেজমেন্টের আয়োজন হয়েছে। তো দেখা যায় ছেলেপক্ষ বেশ ধুমধামের সাথে আসে। হচ্ছে তো এঙ্গেজমেন্ট, কিন্তু দেখে মনে হয় যে তারা বিয়ে করতে এসেছে। আসলে তুলিকার বাবা অনেক বিত্তবান, এই শহরে সে একজন বিশেষ ধনী ব্যক্তি আর তার পাওয়ারও অনেক। তো ছেলেপক্ষ আসলে তুলিকার বাবা তাদেরকে বেশ ভালোভাবেই বরণ করে নেয়, মালা পরিয়ে, নাচ গান করে আর বন্দুক চালিয়ে। এটাই হয়তো এখানকার ট্রেডিশন।
বললেন। যাই হোক, তো এরপরই তুলিকার এঙ্গেজমেন্ট হয়ে যায়। তাকে দেখে বোঝাই যাচ্ছে তার মনটা ভালো না। তো সেই সময় তুলিকা দেখে সেখানে অমৃত চলে এসেছে, আর তাকে দেখেই তো সে খুশিতে কান্নাই করে দেয়। তখনই অমৃত বলে, চলো, সবকিছু সেট আছে, আমরা পালিয়ে যাই। এর উত্তরে তুলিকা বলে, এখন হবে না, কারণ এখানে সবার হাতেই বন্দুক রেডি আছে। এতক্ষণ ধরে শব্দ শুনছিলে না? মনে হচ্ছিল আতশবাজি ফুটছে। আসলে সেগুলো কিন্তু আতশবাজি ছিল না, সত্যিকারের বন্দুকই চলছিল। তাই আমরা এইভাবে পালাতে পারবো না। আমার বাবা জানতে পারলে আমাদেরকে এখানেই শেষ করে দিবে, তার অনেক বেশি পাওয়ার। তখন অমৃত বলে, তুমি কি আমার সাথে মরতে চাও না? এই কথা শুনে তুলিকা তাকে উত্তর দেয়, কেন? তোমার সাথে বাঁচার জন্য মরাটা কি খুব জরুরি? আমি তো তোমার জীবনের সবটা সময় তোমার সাথেই বাঁচতে চাই, ক্যাপ্টেন অমৃত। তো এরপরই অমৃত হাসে আর সেখান থেকে চলে আসে। আর বাইরে এসেই সে বীরেশকে কল করে আর জানায়, মিশন ক্যান্সেল, আমাদেরকে এখনই এখান থেকে যেতে হবে। বীরেশ তখন বলে, কিন্তু কেন? আমি তো আমার পজিশনে রেডি আছি, তোমরা দ্রুত চলে আসলেই তো হয়। তখন অমৃত বলে, সে মানা করেছে, এখন নাকি গেলে অনেক বেশি রিস্ক নেওয়া হয়ে যাবে, তাই চলো ফিরে যাই। তো তারা তাদের রুমে আসার পর বীরেশ অমৃতকে বলতে থাকে, ভাই, যে মেয়ে তার বাবাকে ভয় পেয়ে তোর সাথে পালাতে রাজি হলো না, সে যে কাল তার বাবার ভয়ে বিয়ে করতে রাজি হবে না, তার কি গ্যারান্টি? এই মেয়ে তোর সাথে থাকবে না দেখিস। আর এই মেয়ের বাবা তো অনেক বেশি পাওয়ারফুল। এটা শুনে অমৃত বলে, ভাই, আমার আর তুলিকার ভালোবাসা তার বাবার পাওয়ারের থেকেও বেশি পাওয়ারফুল, তাই তার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ করিস না, সে ঠিকই আমার কাছে আসবে। তো তখনই দেখা যায় তুলিকা অমৃতকে মেসেজ করে আর তাকে জানিয়ে দেয় যে তারা আগামীকাল দিল্লি যাচ্ছে, সবাই মিলে ট্রেনে করে যাবে, তাই তার সাথে দিল্লিতে গিয়েই দেখা হবে। তো তখন অমৃত এই মেসেজটা বীরেশকে দেখায়, এইটা বোঝানোর জন্য যে তুলিকা তাকে ছেড়ে দেয়নি। তো এরপরই আমরা সেই ট্রেনটা দেখতে পাই যেটা ছেড়ে যাবে দিল্লির জন্য। তো দেখা যায় তুলিকার পুরো পরিবার সবাই ট্রেনে উঠে যায় এখানকার সবার থেকে বিদায় নিয়ে। এরপরে ট্রেন চলতে শুরু করে। তো কিছুক্ষণ পর আমরা দেখি এর মধ্যেই রাত হয়ে যায়। তখনই একটা ছেলেকে দেখানো হয় যে পেট্রোল পাম্পেই কাজ করে। তার কাছে বারবার কল আসছিল, কিন্তু সে সেই কল রিসিভই করে না, কারণ সেই কলটা করছিল তার বাবা। তো এখানকার দায়িত্ব কোনো মতে বুঝিয়ে দিয়ে সে অন্য আরেকজনের বাইকে করে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেয়। আর রাস্তায় যেতে যেতেই সে তার ড্রেসও চেঞ্জ করে ফেলে আর উঠে পড়ে তুলিকাদের সেই ট্রেনে। আর এই ছেলের নাম হচ্ছে ফানি। তো সেই সময় আমরা দেখতে পাই ফানি সহ আরো কিছু ছেলে পেলে এই ট্রেনের বিভিন্ন বগিতে উঠতে থাকে। এরা আসলে একটা গ্যাং, আর এই গ্যাংয়ের প্রধান হচ্ছে ফানির বাবা বেনি। তো সেই মূলত ফানি সহ আরো কিছু গ্যাংয়ের ছেলেপেলেদের এক এক বগিতে ভাগ হয়ে উঠতে বলে। আর তাদের কাজই হলো মানুষের জিনিসপত্র লুটপাট করা, অর্থাৎ ডাকাতি করা। আর এই কাজ তারা অনেক বছর ধরেই করে আসছে। তো দেখা যায় বেনি ফানিকে কল করে, আর এবার ফানি তার বাবার কল রিসিভও করে। তখন তার বাবা বলে, ফোন ব্যবহার করতে না জানলে ফোন রাখো কেন নিজের কাছে? সে ফোন রিসিভ করছিল না দেখেই তার বাবা রেগে যায়। তখন ফানি বলে, ফোন তো আছে ইউটিউবের ভিডিও দেখার জন্য। আসলে এই ফানি একটু অন্য টাইপের, আর তার এই সাদাসিধা চেহারার পিছনে লুকিয়ে আছে একটা সাইকোপ্যাথ, যেই চরিত্রটা আমরা আরো কিছুক্ষণ পরেই দেখতে পাবো। যাই হোক, তো তার বাবা বলে, দেখো, তোমার কাছে কিন্তু 30 মিনিট আছে, তাই এসব ফালতু কথা না বলে নিজের কাজ করো, আর 30 মিনিটের মধ্যেই কাজ শেষ করে চলে আসবে। আমরা রেল ক্রসিং এ অপেক্ষা করছি। আর তোমার বগির নাম্বার কত? তো তখনই ফানি সেখানে তুলিকাকে দেখে। তুলিকা মুখে একটু পানি দিয়ে নিচ্ছিল। সে তুলিকাকে দেখেই থমকে যায়, হয়তো তাকে পছন্দ হয়ে গেছে। তো সে পরে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই বগির নাম্বারটা কত? তুলিকা নর্মালি বগির নাম্বার বলে যে এটা হচ্ছে A1, আর ফানিও বেনিকে এই নাম্বারটাই বলে। এরপর বেনি তাকে আর কিছু বলবে, তখনই সে ফোন কেটে দেয়। তখন বেনি তার পাশে থাকা আরেকজনকে বলতে থাকে, এই ছেলের জন্যই একদিন আমার নিশ্চিত মৃত্যু হবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে এদের গ্যাং, এখানে মোট 36 জন রয়েছে, আর এরা প্রত্যেকেই একে অপরের আত্মীয়। মামা, ফুপা, খালু, চাচা আর এদের ছেলেপেলেরা, এই সবাই মিলেই তাদের একটা গ্যাং তৈরি করেছে। যাই হোক, এদিকে তুলিকা ওয়াশরুম থেকে বেরিয়েই দেখে সেখানে হাজির হয়ে গিয়েছে অমৃত। তুলিকা তো তাকে দেখে শকড হয়ে যায় আর বলতে থাকে, আরে অমৃত, তুমি এখানে? আমি তো বলেছিলাম আমরা দিল্লি গিয়ে দেখা করব, তাহলে এখানে কেন এসেছো? বাবা দেখতে পেলে মেরেই ফেলবে।
তুমি বুঝতে পারছো এটা কতটা রিস্কি? তো তখনই দেখা যায় অমৃত ওয়াশরুমের লাইট অফ করে দেয়। এটা দেখে তুলিকা ঘাবড়ে যায় আর বলতে থাকে, তুমি কি করতে যাচ্ছ? সেই সময় অমৃত ওয়াশরুমের জানালাটাও খুলে দেয়। এরপর খুব কিউটলি তুলিকাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। এইটা দেখে তুলিকা খুবই খুশি হয়ে যায় আর সে এক কথাই রাজি হয়ে যায়। তবে যখন সে তার হাত বাড়ায় তখন তার আঙুলে পরানো ছিল গতকালের এঙ্গেজমেন্টের রিং। এটা দেখে অমৃতের মন খারাপ হয়, তাই তুলিকার সাথে সাথেই তার সেই রিংটা খুলে ফেলে। তখন অমৃত খুশি হয়ে তাকে তার আনা রিংটা পরিয়ে দেয় আর বলতে থাকে, আজ তো হলো তোমার আসল এঙ্গেজমেন্ট, কাল যা হয়েছে তা তো ছিল ফেক, আর আজকে থেকে আমরা এঙ্গেজড। তুলিকাও এসব শুনে খুবই খুশি হয়ে যায় আর এখানে তাদের মধ্যে খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়। তো যাই হোক, কিছুক্ষণ পরই দেখা যায় অমৃত সেখান থেকে তার বগিতে চলে আসে আর বীরেশের পাশে বসে। সে খুব খুশি হয়ে মেসেজে কথা বলতে থাকে তুলিকার সাথে। তো বীরেশ তাকে বলে, কি ব্যাপার, এত গ্লো করছিস যে, কি মেখে আসলি? এটা শুনে অমৃত হাসতে থাকে আর বীরেশও বুঝতে পারে যে তুলিকার সাথে দেখা হওয়ার কারণেই সে এত বেশি খুশি। তো তারা তাদের সিট ঠিক করে নিচ্ছিল, তখনই সেখানে আরিফ নামের একটা ছেলের সাথে কথা হয় তাদের। সে জিজ্ঞেস করে, আপনারা কি আর্মির লোকজন? বীরেশ বলে, হ্যাঁ, আমরা দুজনই। তো এখানে তারা কিছুক্ষণ গল্প করে ছেলেটার সাথে। ছেলেটা জানায়, আমারও আর্মিতে জয়েন করার খুব ইচ্ছা। বীরেশ বলে, অবশ্যই করবে, আমাদের দেশের জন্য তো তোমাদের মতো ছেলেদেরই দরকার। তখন ওই ছেলেটা বলতে থাকে, কি করব বলুন, মা তো কথাই শুনতে চায় না। তখনই ছেলেটার মা তাকে উল্টো ধমক লাগায়। যাই হোক, তো কিছুক্ষণ পরই দেখা যায় অহনা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে আসে, কিন্তু সেখানে তখনই লেগে যায় মারামারি আর লুটপাট। প্রত্যেকটি বগিতে বেনির গ্যাং লুটপাট করা শুরু করে দেয় এবং একই সাথে মানুষকেও মারপিট করতে থাকে। আর সেখানে একটা ছেলে একটা নেটওয়ার্ক জ্যামারও নিয়ে এসেছিল, তার মাধ্যমে তারাই ট্রেনের প্রত্যেকটা প্যাসেঞ্জারের নেটওয়ার্ক জ্যাম করে দেয়, যাতে করে তারা বাইরে বা পুলিশকে ইনফর্ম করতে না পারে। এর মধ্যে দেখা যায় ফানি এক পুলিশ অফিসারকেও মেরে ফেলে। এরপর লুটপাট করতে করতেই তার আবারও তুলিকার সাথে দেখা হয় আর সে তাকে দেখেই বলতে থাকে, আরে ম্যাডাম, আপনার সাথে তো আমার একটু আগেই দেখা হলো, তাই না? তুলিকা তখন ভয়ে তার বাবার পেছনে গিয়ে লুকায় আর তার বাবা ফানিকে ধমক দিয়ে বলে, এই তুই জানিস না আমি কে? আমি হচ্ছি বলদেব সিং ঠাকুর। পুরো ঝাড়খণ্ডের পুলিশ কিন্তু তোর খবর করে ছাড়বে। তো এটা শুনে ফানি বলে, ও তাই নাকি? এই বলেই সে তাকে মারতে যাবে, তখনই তাকে তার চাচা আটকায় আর বলে, উনি বলদেব সিং ঠাকুর, বুঝতে পারছিস না? শান্তি ট্রান্সপোর্টের মালিক, সে অনেক বেশি পাওয়ারফুল। ফানি এটা জানার পর বলে, আচ্ছা তাই নাকি? তাহলে তো আমরা খুব বড় একটা পার্টিকে পেয়ে গিয়েছি, আমাদের তো জ্যাকপট লেগে গেল। চলো তাহলে এদেরকেই কিডন্যাপ করে নেই আর এখানেই তাহলে আমাদের লুটপাট সমাপ্ত করি। সেই সময় দেখা যায় তুলিকাদের বডিগার্ড সেখানে চলে আসে আর ফানিদের উপর আক্রমণ করতেই যাবে, তার আগেই ফানি তাকে ছুরি দিয়ে আঘাত করে সেখানেই মেরে ফেলে। আর তখন ফানির সাথে বলদেবেরও হাতাহাতি হয়, তাই সে তাকেও আঘাত করে ফেলে দেয়। এটা দেখে তো তুলিকারা বেশ ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে দেয়। অন্যদিকে ডাকাত দলের লোকেরা অমৃত আর বীরেশের কাছেও আসে, তাদের কাছ থেকে তাদের ফোন নিয়ে নেয় আর এটা দেখেই তারা বুঝে যায় যে ট্রেনে ভেজাল লেগে গিয়েছে। আর তারা তো চিন্তা করতে থাকে তুলিকাদের নিয়ে, না জানি তারা এখন কি অবস্থায় আছে। তাই তারা দুজনেই সেখানে চলে আসে আর এসেই দেখে ফানি তুলিকার বগিতে আর তুলিকার সাথে সে খুব বাজে আচরণ করছে। তাই এখানে তারা ফানি এবং তার লোকেদের সাথে ফাইট করতে থাকে। এখানে বেশ কিছুক্ষণ মারামারি হয় আর ফাইট করার এক পর্যায়ে বীরেশ তুলিকার মাকে বাঁচাতে গিয়ে ফানির চাচা অর্থাৎ যে রবির বাবা তাকে চাকু ঢুকিয়ে দেয়। ফলস্বরূপ রবির বাবা সেখানেই মারা যায়। এটা দেখেই তো রবি অনেক বেশি রেগে যায় যে তার বাবাকে মেরে দিল, অথচ তারা যে মানুষকে মারছে, খুন করে ফেলছে, তাতে কিছুই যায় আসে না। নিজের বাবাকে যখন মেরে ফেললো তখনই তাদের খারাপ লাগতে শুরু করলো। যাই হোক, তো এরপরই দেখা যায় ফানিরা এখান থেকে বেশ কিছুক্ষণ মার খেয়ে চলে যায় কিছু সময়ের জন্য। এর মধ্যেই অমৃত তার পিঠে চাকুর আঘাত পেয়েছে, তাই তুলিকা তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? অমৃত জানায়, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, তুমি তোমার বাবাকে সামলাও। তো সেই সময়ই তুলিকার বাবার হুঁশ ফিরে আসে। তখনই বীরেশ যায় ট্রেনের চেন টেনে ট্রেনটাকে থামাতে, কিন্তু তখনই সে জানতে পারে যে ডাকাতের দল ট্রেনের চেনও কেটে দিয়েছে, তাই এখন চাইলেও ট্রেন থামানো যাবে না। তো এটা সে যখন অমৃতকে এসে বলতে থাকে, তখনই তুলিকার তার মা বলে, অহনা তো ওয়াশরুমে গিয়েছিল,
তার কি অবস্থা? অমৃত তখন তাদের আশ্বস্ত করে যে আমরা তাকে খুঁজে আনব, আপনারা চিন্তা করবেন না, তবে এখন এখান থেকে সরে পড়তে হবে, অন্য বগিতে যেতে হবে। তাই অমৃত তুলিকা আর তার পুরো পরিবারকে আলাদা আর একটা বগিতে পাঠিয়ে দেয়। কিন্তু তুলিকা সেখান থেকে যেতে চাইছিল না। সে অমৃতকেও তার সাথে যেতে বলে, কিন্তু অমৃত তাকে বলে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার কাছে ঠিকই ফিরে আসব, এখন আপাতত তোমার পরিবারের সাথে থাকো আর তাদের দিকে খেয়াল রাখো, এই বলে তাকে পাঠিয়ে দেয়। এরপর তারা চলে আসে অহনাকে খুঁজতে, কারণ অহনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় অমৃত বীরেশকে বলে তোর উচিত হয়নি রবির বাবাকে প্রাণে মেরে ফেলা, কারণ এখন বিষয়টা সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়েছে। বীরেশ তখন বলে আমি যদি ওই ক্রিমিনালকে না মারতাম তাহলে তুলিকার নির্দোষ মা মারা যেত, তাই আমার কাছে আর কোনো সেকেন্ড অপশন ছিল না। তো তারপর অমৃত বলে ঠিক আছে, এবার তাহলে আমাদেরকে একসাথে লড়তে হবে এদের সাথে। অন্যদিকে আমরা রবিকে দেখি, সে তার বাবার লাশকে ধরে খুব কান্নাকাটি করছিল, আর ফানিও তার লোকদেরকে বলতে থাকে যে যে তার চাচার এই অবস্থা করেছে তাকে তো শুধু রবিই মারবে। সে আরো বলে বাবাকে এখন এই বিষয়ে জানাতে হবে না, আরো একটু পর তোমরা জানাবে। কিন্তু রবি তো আর তার রাগ কন্ট্রোলই করতে পারছিল না, তাই সে চলে যায় অমৃত আর বীরেশকে খুন করতে। তো তারপর আবারও এখানে অমৃত আর বীরেশ একসাথে মিলে রবিদের সাথে ফাইট করতে থাকে। তারা দুজন মিলেই এতগুলো লোকের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে ফানি যখন দেখতে পায় যে গায়ের জোরে তাদেরকে হারাতে পারছে না, তখনই সে একটা বাচ্চার গলায় চাকু ধরে আর অমৃত এবং বীরেশকে ব্ল্যাকমেইল করতে থাকে যে অমৃতরা যদি তাদের আর কোনো লোককে মারে তাহলে সেই বাচ্চাটাকেই মেরে ফেলবে। তো অমৃতরা তাদের মারামারি রেখে ফানিকে বলে যে সে যেন এই বাচ্চাটাকে কিচ্ছু না করে। তখন এই সুযোগেই ফানি গুলি করে দেয় বীরেশকে, আর পরে অমৃত যখন বীরেশকে নিয়ে যাচ্ছিল বাঁচিয়ে, তখনই রাভি আসে আর আবারও মারামারি করতে শুরু করে, আর এরই মধ্যে বীরেশকে নিয়ে চলে যায় ফানি। অমৃত অনেক চেষ্টা করে ফানিকে আটকানোর, কিন্তু ততক্ষণে সে চলে গিয়েছে অন্য বগিতে। এরপর রাভিকে ধরে এনে বেঁধে ফেলে অমৃত। সেই সময় তুলিকা তার বগি থেকে বেরিয়ে আসে আর অমৃতকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে অমৃত। সেই সবকিছু দেখে আতঙ্কিত হয়েছিল। তখনই অমৃত বলে তারা বীরেশকে তুলে নিয়ে গিয়েছে। তো তখনই তুলিকা অহনার কথা জিজ্ঞেস করতে যায়, কিন্তু অমৃত তাকে থামিয়ে দেয় আর ইশারা করে রবিকে দেখায়। সে এমনটা করেছিল এ কারণেই, কারণ এই ডাকাত দল তুলিকাদের ফ্যামিলির পিছনেই পড়েছিল। তবে তারা জানতো না যে অহনা তাদের পরিবারেরই, তাই অহনা যেখানেই থাকুক না কেন এই ডাকাত দল তাকে কিছু করবে না। যাই হোক, এরপরই তুলিকা, বলদেব আর অমৃত মিলে রবিকে বেঁধে ট্রেনের বাইরে তার মুখ ঝুলিয়ে রেখে দেয় আর তাকে জিজ্ঞেস করতে থাকে বল তোর সাথে আর কতজন আছে আর তারা কোন কোন বগিতে আছে। কিন্তু রবি তো কিছুই বলতে চায় না। তাই অমৃত বলে তুই এখনো বেঁচে আছিস কারণ আমরা ট্রেনে আছি, যদি তুই বর্ডারে থাকতি তাহলে এতক্ষণে তোকে জীবিত মাটির নিচে পুঁতে দিতাম। তো তারপর এখানে ভয়ের চোটে কিছু ইনফরমেশন দিয়ে দেয় রবি, আর সেগুলোর মাধ্যমেই অমৃত একটা হিসেব করে যে কোন কোন বগি ব্লক করে আছে এই গ্যাংরা। তো এবার অমৃতের কাজ হচ্ছে অহনাকে খুঁজে বের করে আনা আর সেই সাথে বীরেশকেও ছাড়ানো। এদিকে আমরা অহনাকে দেখি, সে প্রায় বীরেশের কাছাকাছি একটা সিটে বসে আছে, কারণ ফানি বীরেশকে এই বগিতেই এনে রাখে। আর সেই সময় দেখা যায় ওই নেটওয়ার্ক জ্যামারটা অফ করে দেয় তারা, আর বেনিকেও এখানকার সব খবর জানায়। আর দেখা যায় রেল ক্রসিং এর কাছে ট্রেন স্লো করলে বেনিরাও সেই ট্রেনে উঠে পড়ে। আর এখানে এসেই সে তার ভাই বাব্বানের মৃত্যুর শোকে পাগল প্রায় হয়ে যায় আর বীরেশকে অনেক মারধর করতে থাকে। তাকে সে প্রাণেই মেরে ফেলতে চায়, কিন্তু ফানি তাকে আটকায় আর বলে একে মারলে তো আমরা রবিকে পাবো না, কারণ তার পার্টনার রবিকে তুলে নিয়ে গিয়েছে, সেজন্য আমি একে এনেছি। বেনি তখন বলে আমি যে করেই হোক রবিকে ফিরে চাই, সেই সাথে তাকেও চাই যে বাব্বানের এই অবস্থা করেছে। ফানি তখন বলে চাচার এই অবস্থার জন্য দায়ী বলদেব সিং ঠাকুর। এ কথা শুনে বেনি বলে মিথ্যা বলছো। ফানি বলে না, আপনার ভাই আমারও চাচা হয়, তাই মিথ্যা বলছি না। মিথ্যা কেন বলতে যাব? বলদেব সিং ঠাকুরই চাচার মৃত্যুর কারণ। আপনি রাভি আসলে তাকেও জিজ্ঞেস করতে পারবেন। আর এই যে যাকে আমি ধরে এনেছি তার সাথের পার্টনার যেভাবে ফাইট করে দেখেই বোঝা যায় এরা আর্মিতে আছে, তাই তাকে ধরতে হলে আমাদেরকেও সেই রকম স্মার্ট থাকতে হবে। তারপরই দেখা যায় ফানি একটা রশি নিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে রবির কাছে যাওয়ার জন্য। এদিকে অমৃত রবিকে ট্রেনের বাইরে মুখ বের করে বেঁধে রেখে দেয়
সাথে সে তুলিকাকে একটা চাকু দিয়ে দেয় সেফটির জন্য, যদি কোনো সময় লেগে বসে। তখন তুলিকা বলে, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, শুধু এটা চিন্তা করো আগামীকাল থেকে আমি তোমার ওয়াইফ হয়ে যাব, আর আমি কিন্তু বলে দিচ্ছি আমি অনেক ডিমান্ডিং। এই বলেই সে মুচকি হাসে। তখন অমৃত তার কাছে আসতে যায়। সেই সময় তুলিকার বাবা চলে আসায় সে দূরে সরে যায়, আর তুলিকাও এই ব্যাপারটা বুঝতে পেরে তার বাবার কাছে যেতে থাকে। তবে যাওয়ার আগে সে তাকে বলে যায় অমৃত যেন অবশ্যই তার বোনকে খুঁজে নিয়ে আসে, কারণ তার ছোট বোন তার জান। অমৃত বলে, অবশ্যই আনবো, তুমি কোনো চিন্তা করো না। এরপরই সে তাদেরকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর অমৃত চলে আসে আবারও সেই গ্যাংদের বগিতে অহনার বীরেশকে উদ্ধার করতে। তো সেখানে আসতেই শুরু হয় প্রচন্ড মারামারি, আর অমৃত একাই সবাইকে মেরে অবস্থা খারাপ করে দিতে থাকে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় এই গ্যাংয়েরই একজন আসে সেখানে, যার নাম সিদ্ধি, আর সে এসেই অমৃতকে ঘায়েল করে দেয়। পরে তাকে টানতে টানতে নিয়ে আসে বেনির সামনে। অন্যদিকে তুলিকাকে তার বাবা জিজ্ঞেস করে সে কি আর্মিতে আছে। তুলিকা জানায় হ্যাঁ, এনএসজিতে আছে, কমান্ডো সে। বলদেব বলে, তাহলে আমাকে কেন জানালে না আগে? তার বিষয়ে আমাকে বললেই তো পারতে। তুলিকা তখন বলে, বলে কি হতো, তুমি যেখানে বলেছ সেখানে তো এঙ্গেজমেন্ট করেছি। তো তখনই রবি তাদের দুজনকে বলে, এই তোদের দুজনের ছেলে পছন্দ করা শেষ হলে আমাকে ভেতরে নে, কারণ আমার পা স্লিপ করছে। তুলিকা তখন বলে, দাঁড়িয়ে থাক চুপচাপ ওখানে। ওইদিকে দেখা যায় ফানিও রবির বগির কাছেই চলে এসেছে। অন্যদিকে অমৃতকে দেখা মাত্রই বেনির রাগ তার উপর উপচে পড়ে। সে খুব মারধর করতে থাকে অমৃতকে। তখন আবার বীরেশ নিজের হাত পায়ের বাঁধন ছাড়ানোর চেষ্টা করে, যার জন্য এখানে আবারও দুই পক্ষের মাঝে বেশ মারামারি শুরু হয়। অমৃত তার ফাইট শুরু করে, আর বীরেশও। তবে যখন বীরেশকে সিদ্ধি মারতে আসে তখনই বীরেশকে বাঁচাতে এগিয়ে আসে সেই আরিফ আর তার ভাই। কিন্তু আরিফ এইসবের চক্করে সিদ্ধির হাতেই মারা পড়ে, তার পেটে চাকু ঢুকিয়ে দেয় সে, যার জন্য আরিফ সেখানেই লুটিয়ে পড়ে। আরিফের মায়ের চিৎকারে ট্রেনের বগি কেঁপে ওঠে। তখন থ হয়ে যায় অমৃত আর বীরেশ। তখন আবারও অমৃতকে মেরে বেহুশ করে দেয় সিদ্ধি। অন্যদিকে ফানি চলে আসে তুলিকা আর রবির বগিতে। এদিকে সিদ্ধি যখন আরিফের ভাইকে মারতে যায় তখন আবারও অমৃত তাকে আটকায়। তবে অমৃত হয়তো নিজে কখনো কল্পনাও করেনি তার চোখের সামনে একটু পর কি ঘটতে চলেছে। তো দেখা যায় তুলিকা ফানির থেকে পালিয়ে আসে অন্য একটা বগিতে, যেখানে তুলিকা আর অমৃতের মাঝে দূরত্ব শুধুমাত্র একটা বগির দরজার। ফানিও তখন চলে আসে তুলিকার কাছে, আর তুলিকা ফানির থেকে বাঁচতে সেই চাকু দিয়ে ছোট ছোট কয়েকটা আঘাত করে তাকে। কিন্তু বেচারি তো আর ফানির মতো এইসবে দক্ষ না যে সে একটা চাকু দিয়ে লড়ে জিতে যাবে। আর ঠিক তাই হয়, তুলিকা হেরে যায় ফানির কাছে, এবং সবটা ঘটতে থাকে বেচারা অমৃতের চোখের সামনে। অমৃত দেখতে পাচ্ছিল তার ভালোবাসার মানুষটির শেষ সময়টা। ফানি প্রথমেই চাকু দিয়ে আঘাত করে তুলিকার পেটে, আর দূর থেকে তুলিকার ব্যথায় চিৎকার করে ওঠে অমৃত। বগির দরজায় রক্তে মাখামাখি হয় তুলিকার হাতের মাধ্যমে, কিন্তু এই দরজা লক থাকায় সে কোনোভাবে খুলতেও পারেনি। অমৃত তার জীবনের সমস্ত শক্তি লাগিয়ে দেয় তুলিকার কাছে আসতে, তাকে বাঁচানোর একটা চেষ্টা করতে, কিন্তু সে কোনোভাবেই আসতে পারছিল না। আর এরপরই দেখা যায় ফানি আঘাত করে তুলিকার পেছনে, আর রক্তমাখা হাত দিয়ে তুলিকা শুধু ইশারা করে অমৃতকে। হয়তোবা সে শেষবারের মতো অমৃতকে বলতে চাইছিল সে সত্যি মরতে চায় না, তার সাথেই বাকি জীবনটা কাটাতে চায়, তাকে যেন অমৃত বাঁচায়। এরপরই ফানি শেষ আঘাতটা করে তুলিকার গলায়, আর যেখানে তুলিকা তার বাঁচার শেষ আশাটাও ছেড়ে দেয়। দুইজন ভালোবাসার মানুষের এখানেই ইতি হয়ে যায়। এই দৃশ্যটা ছিল খুবই কষ্টের। আসলে এমন দৃশ্য চোখে দেখা যায় না। তো ফানি অমৃতের জন্য তুলিকার বডিটা পর্যন্ত অবশিষ্ট রাখেনি। তুলিকাকে সে এক ধাক্কায় ট্রেনের বাইরে ফেলে দেয়। সেই সময় অপোজিট থেকে আরেকটা ট্রেন আসছিল, সেটাই তুলিকার বডিকে একদম নিঃশেষ করে দেয়। তুলিকা তার জীবনের সেই সব স্বপ্ন, সেই সব অপূর্ণ ইচ্ছা নিয়েই বিদায় নেয় এই পৃথিবী থেকে। একই সাথে এত এত মার খেয়ে বেহুশ হয়ে যায় অমৃত। এরপরই দেখা যায় অমৃতকে টানতে টানতে নিয়ে আসা হয় ওই বগির দরজার সামনে, আর সেখানেই সে তুলিকার হাতের রক্তের ছাপ দেখতে পায়। সেই সময় সে ফ্ল্যাশব্যাকে তাদের অতীতের কথা মনে করতে থাকে, যেখানে দেখা যায় অমৃত আর তুলিকার 4th অ্যানিভার্সারি ছিল। তাদের ভালোবাসার 4টা বছর পূর্ণ হয়েছে, তাই অমৃত তাকে 4 টুকরো কেক এনে দেয়।
তুলিকা তখন বলে, আচ্ছা তুমি কি করে এই সব সময় মনে রাখো? অমৃত বলে, কারণ আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুলিকা এরপর অমৃতের হাত দেখে বলে, তোমার হাতের রেখাই বলছে যে আমি তোমাকে বেশি ভালোবাসি। আর এরপর তুলিকা অমৃতের হাতের সাথে হাত মিলিয়ে বলে, এখন থেকে আমাদের দুজনেরই একটা জীবন, ঠিক আছে? তো এই সব কথা ভাবতে ভাবতেই অমৃত এখন খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল, আর তার সাথে সাথে তার ভেতরকার দানবও জেগে ওঠে। পরে সে তার সামনে যাকেই পাচ্ছিল তাকেই নৃশংসভাবে হত্যা করতে থাকে। তার চোখ মুখে শুধু বদলার আগুন। সেই ডাকাত দলকে একেবারে শেষ করে দিবে। এদিকে অমৃতের এই নতুন রূপ দেখে ফানি রবিকে নিয়ে পালিয়ে চলে আসে অন্য বগিতে। ফানি তার বাবা বেনিকে বলে, আরে এই কমান্ডোর প্রেমিকার মৃত্যু তো এখন আমাদের উপর বোমের মতো পড়ছে। পাগলের মতো কমান্ডো আমাদের লোকদেরকে মারছে, সবাইকে শেষ করে দিয়েছে ওই সাইডের। বেনি তো এই কথা শুনে খুবই রেগে যায় ফানির উপর, কারণ সে তুলিকাকে খুন করেছে, এজন্যই এতগুলো মৃত্যু হচ্ছে। তাই বেনি ফানিকে বলে, তোকে কে বলেছে ওই বলদেবের মেয়েকে খুন করতে? তুই জানিস না সে কার মেয়ে? এখন আমাদেরকে না এই মেয়ের প্রেমিক ছাড়বে আর না তার বাবা ছাড়বে। রবি তখন বলে, চাচা আমরা এই ট্রেনে সেফ না, এই কমান্ডো পাগল হয়ে গেছে। বেনি বলে, তাহলে বাইরে কি আমরা সেফ? এই বলদেব কি আমাদের ছাড়বে? তাই আমাদেরকে বাঁচতে হলে এদেরকে জীবিত ছাড়া যাবে না। ফানি তখন বলে, আরে না, বলদেবকে কিছু করবে না, কারণ তার পরিবারের বাকি সদস্যদের বন্দি করে আমরা তার থেকে টাকা চাইব, পরে মেরে দিব। এই ফানি আসলেই একটা সাইকো, যা তার কর্মকাণ্ড দেখেই প্রকাশ পাচ্ছে। এদিকে বলদেবকে তার স্ত্রী এসে জিজ্ঞেস করে, আমাদের মেয়েরা কোথায়? বলদেব তো তখন কিছুই বলতে পারছিল না, শুধু কান্না করে যাচ্ছিল। তুলিকার মা পরে বলে, আরে কিছু তো বলবে, অহনা কোথায়? আর তুলিকা তো তোমার সাথেই ছিল, তো এখন সে কোথায় গেল? বলদেব তখন বলে, তারা তুলিকাকে মেরে ফেলেছে। এই কথা শুনেই তুলিকার মা বলে, কি বলছো? মেরে দিয়েছে মানে কি? বলদেব বলে, হ্যাঁ, আমার চোখের সামনে আমার মেয়েকে তারা চাকু দিয়ে মেরে ট্রেনের বাইরে ফেলে দিয়েছে। আর জানো, তার গায়ের যে জামাটা সেটা লাল রক্তে ভিজে গিয়েছিল। আমি সব দেখেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। তো এই সব কথা বলে এখানে তুলিকার মা বাবা খুব কান্নাকাটি করছিল, আর তাদেরকে এইভাবে কাঁদতে দেখে একেবারেই সহ্য করতে পারছিল না অমৃত। তাই সে সেখান থেকে বাইরে চলে আসে। আর তখনই তার মনে পড়ে তুলিকাকে দেওয়া ওয়াদার কথা। সে তুলিকাকে কথা দিয়েছিল অহনাকে ফিরিয়ে আনবেই। তাই সে এবার তুলিকার শেষ ইচ্ছাটা পূরণ করার সিদ্ধান্ত নেয়। তখন সে দেখে ফানি যেই রশি দিয়েই বগিতে আসে, সেই রশিটা এখনো এখানেই ঝুলে আছে। তো যাওয়ার আগে বীরেশও আসে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু অমৃত বলে, বীরেশ তুই এখানেই থাক, তোর শরীরের অবস্থা ভালো না, ফাইট করার জন্য তুই একেবারেই রেডি না। আর আমি তুলিকাকে তো হারিয়েই ফেলেছি, নতুন করে আবার তোকে হারাতে পারবো না। আমার কাছে আর শোক পালন করার মতো শক্তিটা নেই রে। এটা শুনে বীরেশ বলে, তুই কেন তাহলে আবারও যাচ্ছিস সেখানে? ওই ডাকাতরা তো সামনের স্টেশনে এমনিতেই নেমে যাবে। অমৃত তখন বলে, না, আমি তুলিকাকে কথা দিয়েছিলাম অহনাকে ফিরিয়ে আনবো, আর তারা অবশ্যই সামনের স্টেশনে নামবে, কিন্তু নিজের পায়ে নয়, বরং লাশ হয়ে ফিরবে। এরপর আবারও ফানির লোকদের সাথে ফাইট হয় অমৃতের। আর পরে অমৃত তাদের মধ্যে রঞ্জন নামের একটা ডাকাতকে মারতে থাকে আর বলে, যা তোর বাপকে বল আমি আসছি তার জন্য। তো রঞ্জনের এতই খারাপ অবস্থা ছিল যে তার প্রায় মরে যাওয়ার অবস্থা। তো তার আগেই সে ফানিদের জানায় যে ওই কমান্ডো আসছে তাদেরকে মারার জন্য। এরপরই রঞ্জন মারা যায়। আর এই সব দেখার পর ডাকাত দলের সবাই এবার খুব ভয় পেয়ে যায় মৃত্যুর জন্য। আর সবাই মিলে দোষারোপ করতে থাকে ফানিকে, কারণ সেই তুলিকাকে মেরে এই বিষয়টাকে এত খারাপ দিকে নিয়েছে। তো সবাই এবার ট্রেন থেকে নামার জন্য নিজেদের মাঝেই ঝগড়া শুরু করে দেয়। তখন বেনি এসে বলে, কি করতে চাও তোমরা? নেমে যাবে? তাহলে নেমে যাও। আর নেমে গিয়ে কি করবে? বাঁচতে পারবে ভাবছো? এই ট্রেনে যেই বলদেব সিং ঠাকুর আছে তিনি হচ্ছেন একজন সাধারণ অসহায় নিরীহ মানুষ, কিন্তু যদি সে একবার ট্রেন থেকে নামতে পারে তাহলে আমাদের সবাইকে খুঁজে খুঁজে প্রাণে শেষ করবে। তাই এই কথাটা মাথায় রেখেই এবার তোমাদের যা করার করতে হবে। এদিকে অমৃত তার বডির ক্ষতস্থান একটু কাপড় দিয়ে বেঁধে নিয়ে তৈরি হয়ে যায় লড়ার জন্য। আর পরে ফানির মতোই ট্রেনের ছাদে উঠে পড়ে ফানিদের কাছে আসার জন্য। অন্যদিকে ফানি আর বেনি সহ তাদের গ্যাং যখন আসে একটা বগিতে, তখন দেখে সেখানে তাদের গ্যাংয়ের অনেককে মেরে ঝুলিয়ে রেখে গিয়েছে অমৃত। এইসব দেখে তো ফানি আর তার গ্যাংয়ের সবাই কান্নাকাটি শুরু করে দেয়। সেখানে সিদ্ধির বাবাকেও অমৃত মেরে ঝুলিয়ে রেখেছিল, যা দেখা মাত্রই সিদ্ধির মাথায় খুন চেপে যায়।
অন্যদিকে অমৃত অনেক কষ্ট আর ঝুঁকি নিয়ে ফানিদের বগিতে পৌঁছে যায়। আর এখানে এসেই সে আগে দুইজনকে খুব বাজেভাবে মেরে ফেলে। ওইদিকে সিদ্ধিকে আটকে রাখে বেনি। সিদ্ধি বলে, চাচা আমাকে তুমি ছেড়ে দাও, আমি ওই কমান্ডোকে টুকরো টুকরো করে মেরে ফেলবো। কিন্তু এরপরও বেনি তাকে ছাড়ে না, বারবারই আটকানোর চেষ্টা করে। এরপর বেনি ফানিকে বলে, আর এই যে তুই কোনো সিদ্ধান্ত নিবি না আর কোনো কাজই করবি না, তোর জন্যই এতগুলো মানুষ মারা গেল। তুই আমার সব আদর্শ, সব নীতিকে আজ ধ্বংস করে দিলি। এত বছরেও এমন কোনো রেকর্ড হয়নি আমার। ফানি তখন বলে, কিসের নীতি আদর্শ? তুমি কি ভুলে গিয়েছো যে আমরা ডাকাত, আমরা চুরি করি, আমরা ছিনতাই করি? তাই এসব আদর্শ আর নীতিমালার ভাষণ অন্য কোথাও গিয়ে দাও, আমাকে না। এদিকে অমৃত অহনাকে খুঁজতে শুরু করে, কিন্তু অহনা তো বর্তমানে আছে ফানিদের কাছেই। যদিও ফানি বা তার গ্যাং জানেই না অহনা আসলে কে। তো এখানে আরিফের মা আর তার পরিবারের সবাইও যেতে চায় অমৃতকে হেল্প করতে। অমৃত বলে, কিন্তু আপনাদের জন্য রিস্ক হয়ে যাবে তো। তখন তাদের সাথে আরও একজন যেতে রাজি হয়, বরং তাকে ধরে নিয়ে আসে সেই বগিতে, যে ছিল ওই ডাকাত দলেরই একজন। সেও এবার তাদের সাথে যোগদান করে তাদেরকে হেল্প করার জন্য। এদিকে বীরেশ আর বলদেব মিলে কিছু কাপড়ের মাঝে আগুন ধরিয়ে দেয়, যাতে করে বাইরে থেকে স্টেশনে কেউ দেখে এই ট্রেনের পুলিশকে জানায়। তো সেই রকমই আগুন দেখে পুলিশকে জানানোর পর তারা আসে বীরেশদের বগিতে। এদিকে বেনিকে ফানি বলে, বাবা আমাদের স্টেশনে নামার সময় এসে গিয়েছে। বেনি তখন সিদ্ধিকে বলে তাদের সব ডাকাতি করা জিনিসপত্র গুছিয়ে এখানে নিয়ে আসতে। আর ফানিকে বেনি বলে, ফানি তুই ওই ঠাকুরকে খুঁজে বের কর, আর যদি পেয়ে যাস তাহলে তাকে মেরে দে। তো স্টেশনে নামার পর এখানে ফানিদের উপর গুলি ছোড়ে পুলিশ, কারণ ওই যে বালদেবরা আগুন জ্বালিয়েছিল এটা স্টেশনের একজন দেখে নিয়েছে, আর সেই সবাইকে ইনফর্ম করে দিয়েছে। তো এইসব দেখে বেনি তার লোকদেরকে বগির মাঝে রেখে বলে, মনে হচ্ছে পুলিশ সব জেনে গিয়েছে, আর আমি নিশ্চিত এখন পরের স্টেশনেও পুলিশদেরকে অ্যালার্ট করা হয়ে গিয়েছে। তাই আমরা পুলিশদের সামনে যাওয়ার সময় এই যাত্রীদেরকে ইউজ করব। অন্যদিকে অমৃত ছিনতাইকারীদেরকে মারার কাজ চালিয়ে যাচ্ছে। একে একে সে আরো কয়েকজনকে মেরে ফেলে। কিছুক্ষণ পর সেখানে আসে সিদ্ধি, কিন্তু সে এসেই দেখে রক্ত পড়ে আছে বগিতে। আর ওই সময়ই সামনের বগিতে সে দেখে অমৃতকে দেখা মাত্রই তার মাথা খারাপ হয়ে যায়, আর সে চলে আসে তাকে মারতে। তো এখানে ফাইট করার এক পর্যায়ে অমৃত প্রায় পড়েই যাচ্ছিল ট্রেন থেকে, কিন্তু তখনই আরিফের মা এসে হকি স্টিক দিয়ে খুব মারে সিদ্ধিকে, আর মারতে মারতে তার মাথা একদম ফাটিয়েই দেয়। পরে সেখানে মারা যায় সিদ্ধি। আরিফের মা তার ছেলের খুনিকে এভাবেই নিজ হাতে শাস্তি দেয়। অন্যদিকে দেখা যায় বেনি তার লোকদেরকে জিজ্ঞেস করছে সিদ্ধি এত দেরি কেন করছে আসতে। এদিকে পুলিশ শাটার খুলে আসতে চাইছিল বেনিদের বগিতে। তখন বেনিকে আবারও একজন এসে বলে, কাকা সিদ্ধি। বেনি বলে, কি হয়েছে তার, কোথায় সে? এরপরই বেনি এসে দেখে সিদ্ধিও মরে পড়ে আছে। যেহেতু সিদ্ধি তার খুব কাছের, তাই সেও খুব কষ্ট পায় আর অনেক কান্না করে। একে একে তার সব সাথীদের হারিয়ে দিশাহারা হতে শুরু করে সে। সেই সাথে সব রাগ উপচে পড়া শুরু হয়। তখনই সেখানে বেনি দেখে বগির ভেতরে লাইট অফ, অন্ধকারেই লুকিয়ে আছে অমৃত আর বাকিরা। তো বেনি তার গ্যাংকে বলে সব যাত্রীকে নিয়ে যেতে। তখনই তাকে তার গ্যাংয়ের লোকজন বলে, আমাদের ভুল হয়েছে, আমাদের উচিত ছিল ফানি ভাইয়ের সাথেই নেমে যাওয়া। তো এর মাধ্যমেই বোঝা যায় যে ফানি এর মধ্যেই নেমে গেছে। যাই হোক, তো তারা বেনিকে বলতে থাকে, চাচা চলেন না, আমরা এখানেই নেমে যাই। আর কত মরবে বলুন, আমাদের কত লোকের জান চলে গিয়েছে। এখানে আমরা যত থাকবো ততই প্রাণের ঝুঁকি বাড়বে। কিন্তু বেনি এবার প্রতিশোধ না নিয়ে ট্রেন থেকে নামতে রাজি নয়। তাই সে যাত্রীদের নিয়ে বগির ভেতরে আসে আর সবাইকে বলে বেরিয়ে আসতে। যদি তারা বেরিয়ে না আসে তাহলে এই যাত্রীদের প্রাণ যাবে। অন্যদিকে বাকি যাত্রীদেরকে নিয়ে বেনির গ্যাং যখন আসে তখন তাদেরকে পুলিশ মেরে উদ্ধার করে ফেলে যাত্রীদের। সেই সাথে অহনাও তার বাবা মায়ের কাছে ফিরে আসে। তো বলদেব সিং ঠাকুর বীরেশকে তখন রেস্ট নিতে বলে, কারণ তার ইতিমধ্যেই অনেকটা রক্তক্ষরণ হয়েছে। তো একটু পরই সেখানে আবারও ফানি চলে আসে। সে পুলিশের গুলি খাওয়ার পর পালিয়ে না গিয়ে বরং আবারও ট্রেনে উঠে আসে প্রতিশোধ নিতে। সবাই তো ভেবেছিল সে নেমে গিয়েছে, আসলে সে যায়নি। তো এখানে এসেই সে পুলিশদেরকে আগে মেরে ফেলে। পরে ফানি দেখে অহনাকে, আর সে বুঝতে পারে অহনা হচ্ছে বলদেব সিং ঠাকুরের ছোট মেয়ে। তাই সে এবার বলদেবকে বলে, ও আচ্ছা, তাহলে এই সেই আরেক মেয়ে, একটাকে তো মেরে ফেলেছি, এবার দেখি আরেক পরী হাজির হয়ে গিয়েছে। তখন অহনা জানতে পারে তার আদরের বোন আর এই পৃথিবীতে নেই। অহনা তখন তার বাবাকে বলে, কি বলছে সে বাবা, তুলি দিদি কোথায়? বলদেব তখন তার মেয়ের দিকে তাকিয়ে এত কষ্টের কথাটা আর বলতে পারছিল না।
তাই সে শুধু তাকিয়ে থাকে ভেজা চোখে। অহনার আর বুঝতে বাকি থাকে না যে তার বোন এই হায়নার শিকার হয়ে গিয়েছে। বেচারি তো খুব কান্না করতে থাকে। সে কোনোভাবেই মানতে পারছিল না এই ব্যাপারটা। এদিকে দেখা যায় বেনিরা অন্ধকারে খুঁজতে থাকে অমৃতদেরকে। তখনই অমৃত সুযোগ বুঝে রবিকে মেরে ফেলে। বেনি তখন আরও একটা ধাক্কা খায়, তবে সে অমৃতকে এখনই মারে না, বরং তাকে তার গ্যাংয়ের সাথে ধরে নিয়ে আসে সেই বগিতে যেখানে ফানি আর অহনারা আছে। তো এরা আসার আগেই ফানি করে ফেলে আরও একটা নৃশংস হত্যা, আর সেটাও ছিল বেচারা অমৃতের খুব কাছের একজনের, অর্থাৎ বীরেশের। ফানি এবার বীরেশকে শুধু আহত করেই ছাড়ে না, বরং তার পেটে চাকু বসিয়ে রাখে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তো বীরেশকে খুন করে ওঠার পরই সেখানে বেনি নিয়ে আসে অমৃতকে। ফানি তখন অন্যান্যদের বলে এই কমান্ডোকে টাইট করে ধরে রাখ, কারণ খুব শয়তান এটা, একবার হাতের বাইরে গেলেই খবর আছে। এরপর অমৃতকে ফানি বলে, এই যে দেখ, তোর ছোট্ট বন্ধুকে আমি খুব ভালোবাসার সাথে শেষ করেছি, তাকে একদম এবার কোলে বসিয়ে মেরে দিয়েছি, অনেক বেশি বেশি করেছে, এবার শান্তি। অমৃত তখন অসহায়ের মতো তার বন্ধুর মুখটার দিকেই তাকিয়েছিল। এটা দেখে ফানি বলে, তোর বন্ধুর নামই তো জিজ্ঞেস করতে পারিনি মারার আগে, কিন্তু তোর নাম কি বলতো? কিরে, আমার কথা কি শুনতে পাচ্ছিস না? অমৃত তো তখন কিছুই বলে না, শুধু এক নজরে তাকিয়ে থাকে তার বন্ধু বীরেশের নিথর দেহের দিকে। মনে মনে হয়তো সে নিজেকেই দোষী ভাবছিল, কারণ বীরেশ এখানে আসতে চায়নি, অমৃতই তাকে জোর করে এনেছিল। হয়তো সেই বীরেশকে জোর না করলে আজ সে বেঁচে থাকতো। তো এখানে খুব বাজেভাবে ভেঙে যায় অমৃত। তখনই সেখানে বেনি এসে বলদেবদেরকে দেখে বলে, এই ফানি, তুই এখনো এদেরকে মারলি না কেন? ফানি তখন বলে, বাবা, এদেরকে মারলে চলবে না, বলেছি তো আগেও। বেনি বলে, তোকে আমি বলেছি যে এই বলদেব বেঁচে থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না, তাই একে তো মরতেই হবে। এটা শুনে ফানি বলে, বাবা, এই বাচ্চাদের মতো জেদ করা বন্ধ করো তো। বেনি তো বারবার বলেই যাচ্ছিল, কিন্তু ফানি তো এইসব কথা মানবেই না, সে বলদেবকে মারবে না। তো এইসব নিয়ে ফানি আর বেনি যখন হাতাহাতি করছিল, তখনই অমৃতের মনে পড়ে যায় সে একজন আর্মির কমান্ডো অফিসার। সে তো এইভাবে অন্যায়কে জিততে দিতে পারে না। তাই অমৃত আবারও নিজের সর্বোচ্চটা দিয়ে উঠে দাঁড়ায় তার বন্ধু এবং ভালোবাসার মানুষের মৃত্যুর ন্যায় বিচারের জন্য। অমৃত উঠেই একজনকে মেরে দেয়, আর তাকে আবারও ফাইট করতে দেখে এগিয়ে আসে বেনি। কিন্তু এবার অমৃত বেনির এমন হাল করে যা দেখে আরও 10 জন মানুষের আত্মা কেঁপে উঠবে। অমৃত বেনিকে চাকু দিয়ে ঘায়েল করে পরে বেনির মুখের মধ্যেই আগুন জ্বালিয়ে দেয়। আর এই আগুনের জন্য তো বেনি পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ফানিও এই রকম দৃশ্য দেখে পুরাই শকড হয়ে যায়। তখন সে আর তার গ্যাং পুরো চেষ্টা করে বেনিকে বাঁচানোর, কিন্তু সেটা আর সম্ভব হয় না। এরপর অমৃত একে একে সেখানে উপস্থিত সবাইকে মেরে দেয়। শুধুমাত্র এবার বাকি থাকে ফানি। ফানি তো এক জায়গায় দাঁড়িয়ে শুধু অবাক হয়ে দেখছিল অমৃতের বাঘের মতো থাবাগুলোকে। তারপর সবাইকে মারা শেষ করে অমৃত এবার তার ঘায়েল শরীর নিয়ে এক পা করে এগিয়ে আসতে থাকে ফানির দিকে। ফানি অমৃতের এই রূপ দেখে বলে, আরে, এভাবে কে মারে মানুষকে ভাই? আমরা তো তোদের মধ্যে মাত্র 4 জনকে মেরেছিলাম, কিন্তু তুই তো একাই আমাদের 40 জনকে মেরে ফেলেছিস। আমার সম্পূর্ণ পরিবারই শেষ, আমার গ্যাং শেষ, কেউ আর বেঁচে থাকলো না। তুই কোনো রক্ষক না, তুই আসলে একটা রাক্ষস। রাক্ষস তুই। তো এরপরই শুরু হয় ফানি আর অমৃতের লড়াই। ফানি অমৃতকে আবারও কয়েকবার চাকু দিয়ে আঘাত করে। অমৃত মার খেয়ে দুর্বল হয়ে পড়ে তখন, তবে আবারও উঠে দাঁড়ায় ফানির মতো রাক্ষসকে শেষ করতে। কিন্তু ফানিও তার সাথে একইভাবে লড়তে থাকে। তবে এবার ফানি একটা ভুল কাজ করে বসে। সে ভাবে তুলিকা হয়তো অমৃতের শুধুই দুর্বলতার নাম ছিল, কিন্তু ফানি বোকা জানেই না যে তুলিকা অমৃতের জান ছিল। তাই তুলিকার নাম থেকে শুরু করে তার সম্পূর্ণ অস্তিত্বই অমৃতের জন্য শক্তি হিসেবে কাজ করে। এবার যখন ফানি অমৃতকে বলে, আমি তো তোর ওই তুলিকাকেও এইভাবেই মেরেছিলাম, সে ভেবেছিল আমাকে হারাবে, কিন্তু তুই তো দেখেছিলি তাই না, তোর তুলিকা কতটা কষ্ট আর যন্ত্রণা পেতে পেতে মারা গেল। তুই তো সব লাইভ দেখেছিস। খুব বেশি ফটর ফটর করছিল ওই মেয়েটা, আর এবার তোকে আমি ঠিক সেভাবেই মারব। তো তুলিকার কষ্ট যন্ত্রণার বিবরণটা অমৃতের কাছে এবার এনার্জি ডোজ হয়ে আসে। অথচ ফানি ভেবেছিল এইসব জানার পর অমৃত ভেঙে পড়বে, কিন্তু সে তো ঘুরে দাঁড়ায়
আর জীবনের সবটা দিয়ে এবার ফানিকে মারার পেছনে লাগিয়ে দেয়। সে প্রথমেই চাকু দিয়ে মেরে তাকে নিচে ফেলে দেয়, এরপর একের পর এক আঘাত করে মারধর করতে থাকে। ফানি বাঁচার থেকে বেশি এবার এই যন্ত্রণা থেকে মুক্তি চাইছিল, কিন্তু অমৃত তাকে এত সহজ মৃত্যু দিতে চায় না। তাই সে ফানিকে ধরে ধরে কষ্ট আর যন্ত্রণা দেয়। অমৃত একের পর এক ঘুষি মারে ফানির মুখে। সে যখন ফানিকে মারছিল সেটা দ্বিগুণ শক্তিতে পড়ছিল ফানির মুখে। তার কারণ অমৃতের চোখের সামনে ভাসছিল তুলিকার মুখটা, তুলিকার সাথে কাটানো সেই সমস্ত স্মৃতি, সেই সমস্ত অপূর্ণ স্বপ্ন, অপূর্ণ ইচ্ছা আর অপূর্ণ ভালোবাসার দৃশ্য, এই সবই তার চোখে বারবার আসতে থাকে। তো এইভাবে এক পর্যায়ে ফানিকে অমৃত মেরেই ফেলে। দূর থেকে অহনা আর অহনার বাবা এই সব কিছু দেখছিল আর অনেক শান্তি পাচ্ছিল তুলিকার খুনির শাস্তি হতে দেখে। এদিকে আর্মি ফোর্স আসে সবকিছু উদ্ধার করতে। তো ওই বগি থেকে বেরিয়ে আসতেই অহনা কান্না করতে থাকে। অমৃতকে জড়িয়ে সে অনেক কাঁদতে থাকে। অমৃত তখন তুলিকার ভূমিকাটা পালন করার চেষ্টা করে, অহনাকে নিজের বোন হিসেবে টেনে নেয়। সবশেষে অমৃত বেরিয়ে আসে এক জিতে গিয়েও হেরে যাওয়া যুদ্ধ থেকে। জিতে গিয়েও হেরে যাওয়া বলছি এই কারণে যে এই ট্রেনে তার খুব ভালোবাসার কাছের দুইজন মানুষকে সে হারিয়েছে, যারা ছিল সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ। আর যাদেরকে একবার হারিয়ে ফেলা হয় তাদেরকে তো আর কখনোই ফেরানো সম্ভব হয় না। অমৃতের ক্ষেত্রেও আজ তাই হয়েছে। অমৃত তার ঘায়েল শরীর আর ক্লান্ত মন নিয়ে বসে পড়ে স্টেশনের একটা বেঞ্চে। তখনই আমরা দেখতে পাই অমৃতের পাশে এসে বসে তুলিকা। অমৃতের মন হয়তো তাকে এখানে দেখতে চেয়েছিল, তাই তুলিকার ছায়া তার কাছে এসে পড়ে। অমৃতের এই ঘায়েল চেহারা আর বুক ভরা আর্তনাদকে কমানোর জন্য তুলিকা তাকে বলে, তোমার সাথে থাকার জন্য কি আমার মৃত্যুটা জরুরি? আমি তো তোমার সাথে থেকেই বাঁচতে চাই ক্যাপ্টেন অমৃত। তো এই কথাটা তুলিকা অমৃতকে সেই রাতেও বলেছিল, যেই রাতে তার ফেক এঙ্গেজমেন্ট হয়। তো এই কথাটা দিয়ে তুলিকা অমৃতকে সবসময় এটাই বুঝাতে চায় যে যদি কখনো তুলিকা নাও থাকে তার পাশে, তবুও যেন অমৃত হার না মানে নিজের সাথে। কারণ তুলিকা তার সাথে থাকতে চায় বাঁচার জন্য, সে তার সাথে মরতে চায় না। যদি অমৃত বেঁচে থাকে তাহলে তুলিকাও তার মাঝে সব সময় বেঁচে থাকতে পারবে। তো এইসব ভেবেই অমৃত একটা স্মাইল করে, আর এভাবেই হয়তো তুলিকার স্মৃতি নিয়ে সে আজীবন বেঁচে থাকবে। তো এর মাধ্যমেই গল্পটাও এখানেই শেষ হয়। যদিও এই গল্পটা ছিল সম্পূর্ণই ট্রেনের ডাকাত দলের উপর, কিন্তু ছিল খুবই মারাত্মক আর দম বন্ধকর পরিস্থিতির উপর। এটা হতে পারে একটা সিনেমার গল্প, কিন্তু এরকম তো বাস্তবেও হয়। আর যাদের সাথে হয় তারাই এর কষ্টটা বেশি রিলেট করতে পারবেন। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।